আজ আমাদের স্টুডিওতে রয়েছেন একজন সম্মানীয় অতিথি। আসলে জীবনের অনেকটা তিনি পার করে এসছেন, কিন্তু কোথাও তাকে দেখে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না যিনি জীবনের এত কটা বছর পার করে এসেছেন। বয়সে নয়, আমরা বরঞ্চ তার অভিজ্ঞতা দিয়েই তাকে চিনি, তার কাজ দিয়েই তাকে জানতে চাই। বয়স তো একটা সংখ্যা মাত্র। আমাদের আজ স্টুডিওতে রয়েছেন, একদিকে তিনি অবশ্যই মণিপুরী নৃত্যশিল্পী, কিন্তু এখন তা ছাপিয়ে তার পরিচয় হয়ে উঠেছে রবীন্দ্র নৃত্যশিল্পী শ্রীমতী পূর্ণিমা ঘোষ। আপনাকে স্বাগত। নমস্কার। এই বয়সে এসে আকাশবাণীতে বসে আমি আমার একটা জীবনের ইন্টারভিউ দেব, এটা আমি ভাবতে পারছি না। আমি খুব এক্সাইটেড এবং ভীষণ আনন্দিত যে লোকে অ্যাটলিস্ট আমার 2-4টে বাজে কথা হলেও শুনবেন একটুখানি। আমি খুব খুশি আজকে এখানে এসে। আসলে নৃত্যশিল্পী এবং আকাশবাণী মানে যেহেতু এটা রেডিও, মানে পুরোটাই শোনার ওপর, এবং নৃত্যশিল্পীদের বিষয়টা তো পুরোটাই দেখার ওপর থাকে। তো সেটা একটা খানিকটা আকাশবাণীতে তাদের আনাগোনাটা একটু কম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে আপনি আমাদের মধ্যে রয়েছেন, এটা আমাদের কাছেও একটা বড় পাওয়া, কারণ আপনি জীবনের অনেকগুলো বছর পার করে এসেছেন। বছর তো শুধু মানুষকে সংখ্যায় বাড়ায় না, অভিজ্ঞতায় বাড়ায়, এবং সেই জায়গা থেকে আপনার কাছ থেকে অনেক কিছু আজকে আমরা নেব। প্রথমেই জানতে চাইবো যে আজকের এই যে আপনার বয়স, যেখানে হয়তো 84 সংখ্যাটা আমাকে বলতে হবে, এবং বলতে গিয়ে আমি তো খুব ঘাবড়ে যাচ্ছি, কারণ আমরা আপনার মতো সময় জানি না কি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো। কতটা সময় আপনি দেখে এসেছেন, অথচ কত সুন্দর নিজেকে এখনো রেখেছেন। আগে আমি এই রহস্যটাই উন্মোচন করতে চাই যে কিভাবে এত ভালো, এত সুন্দর এই বয়সেও নিজেকে রাখতে পেরেছেন। কিচ্ছু না, ভেরি সিম্পল। ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুম, ঠিক সময় সব কিছু করা। আমি আজকে 10টার সময় ভাত খেলাম, কালকে 1:45 তো খেলাম, এরম করলে হবে না। তোমার সিস্টেমটাকে তোমার মতন করে ইউজ টু করতে হবে। যেখানে তুমি 10টায় খাও, 10:30টায় খেলে, কিন্তু সেটা তুমি 1:30-2টোতে গিয়ে খেলে, এইটা তোমার শরীর কী করে দেবে না? তোমার একটা তো শরীরটা একটা মেশিন, তুমি যাকে যেভাবে খাওয়াবে সে ঠিক হজম করবে, কিন্তু প্রপারলি হবে না। শরীরের দিকে একটু চর্চা করা, সকাল থেকে উঠে একটু, আজকে আমি এটা দিয়ে শুরু করলাম, এক্সারসাইজ তো করতেই হবে যতটুকুনি, যারা যতটুকুনি পারেন, কিন্তু একটু শরীর চর্চা করা উচিত। আমি করি তো, তাই জন্য বলছি। আমি সকালবেলা উঠে একটু শরীর চর্চা না করে আমি ব্রেকফাস্ট খাই না, চা খাই না। এইটা মানে কত বছর পর্যন্ত যবে নিজের জ্ঞান হয়েছে তখন থেকে আমি করছি, কারণ আমার বাবা একজন নৃত্যশিল্পী, কলকাতায় মণিপুরী নাচ প্রথম করতে আসেন শ্রী ব্রজবাসী সিংহ। বাবার কাছ থেকে শিখেছি যে বাবা এরকম সকালে উঠে এরকম এক্সারসাইজ করতেন, আমি দেখতাম। কিন্তু তখন বড় হয়েছি, অত বুঝতে পারিনি যে একটু শরীরটা এরকম করলে যে এরকম আজকে এরকম আমাকে ফল দেবে, কিন্তু আমি করে গেছি। কিন্তু আমি বুঝতে পারি এখন আমার বয়সীদের, তাদের দেখে ভাবি ওরা যদি একটু এক্সারসাইজ করতো তাহলে কত ভালো থাকতো। এই জন্য নিজেকে এখনও ফিট রেখেছি। ঠিক মতন খাওয়া, ঠিক মতন এক্সারসাইজ করা, ঠিক মতন ঘুমানো, এইসব সব করি। নাচ করি, রান্না করি, মেয়েদের পিছনে ছুটি, সব করি। তার মধ্যেও নিজের ওইটুকু সময় আমি ঠিক বেছে নিয়েছি, আমার এই সময়ে এইটাকে একটুখানি মেনটেন করতে হবে নিজেকে, আর কিচ্ছু না। তাহলে যখন মানে এই যে বললেন যে বাবা ছিলেন একজন বেশ পরিচিত সেই সময় মণিপুরের নৃত্যশিল্পী, তার মানে বাড়িতেই একটা পরিবেশ ছিল না? একদম। তারপরে আমি একদম পড়াশোনা করতে ভালোবাসতাম না, মানে কেন জানি না, মনে ঘুম থেকে যদি কেউ আমাকে নাচতে বলে আমি বেঁচে যাই। তারপর যখন বড় হচ্ছে, বাবা দেখলেন এ তো মহা মুশকিলে পড়া গেছে, বলে যে ঠিক আছে তুমি ডিসাইড করো, যদি তুমি নৃত্যশিল্পী হতে চাও তাহলে তোমাকে প্রপারলি নাচগুলো শিখতে হবে। সেই জন্য বাড়িতে গুরুজির, বাবার এত সামর্থ্য ছিল না যে 3-4 জন গুরুজিকে রেখে আমাকে করিয়েছেন, খুব কষ্ট করে আমাকে মানুষ করেছেন। মানে সব গুরুরা আমাদের বাড়িতে থাকতেন, মণিপুর থেকে এসেছেন তিনি। তখন ইউনিভার্সিটি ছিল না, তখন ছিল একাডেমি ছিল। তারপরে সেটা উনি আমাদের বাড়িতে থাকতেন,
কারণ মণিপুরীদের রান্না বান্না একটু অন্যরকম, শুটকি মাছ ভাত খায়, সেটা আমাদের বাড়িতে পাওয়া যাবে, সেই জন্য উনি রাজি হয়েছেন কলকাতায় আসতে, আর ছিলেন আমাদের বাড়িতে। আর কত্থকের মাস্টারমশাই ছিলেন, তিনি রাম সিংজি, উনি নেই, সবাই চলে গেছেন, নাদিয়া সিংও চলে গেছেন, তার কাছে কত্থক শিখি। এই দুজন থাকতেন প্লাস বাবা। কিন্তু ভরতনাট্যম শিখেছি মরুথপ্প পিল্লাই, ওনার বাড়ি ছিল কলকাতাতে। উনিও ওই রবীন্দ্র, তখন ইউনিভার্সিটি হয়নি, একাডেমি ছিল, ডান্স একাডেমি, সেখানে উনি ভরতনাট্যম টিচার হিসেবে জয়েন করেন, ওনার কাছে শিখেছি ভরতনাট্যম। এতগুলো নাচ আমি শিখেছি, কিন্তু কোনোটা নাচ আমি স্টেজে পারফর্ম করিনি, একদম শুধু রবীন্দ্র নৃত্য করেছি। তার অনেক কারণ আছে। আমি যখন এই নাচগুলো শিখছি তখন সুরঙ্গমা বলছি, সুরঙ্গমা হচ্ছে শৈলজা রঞ্জন মজুমদারের, উনি এটা গড়েছেন। উনি শান্তিনিকেতনের অধ্যক্ষ ছিলেন, সঙ্গীত ভবনের। উনি গিয়েছিলেন রসায়ন শাস্ত্র ওখানে পড়াতে ইউনিভার্সিটিতে, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এসে উনি সঙ্গীত ভবনের অধ্যক্ষ হলেন। এবং রবীন্দ্রনাথের তো প্রচুর অনেক কিছু গান উনি করেছেন, মানে ষোলশদার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু উনি কলকাতায় এসে সুরঙ্গমা খুললেন, সেখানে আমি জয়েন করলাম। তারপরে গেছি আমি সুরঙ্গমাতে, আমাকে বললেন তুমি মণিপুরি মেয়ে তো, মণিপুরি তো নাচবেই। আমি বললাম না, আমাকে যদি আপনারা রাখেন তাহলে ভরতনাট্যম শেখাতে হবে, আমি মণিপুরি শেখাবো না। অন্য গুরু আছেন আমাদের কাছেই থাকেন, আমাদের বাড়িতেই, তাকে নিয়ে এলাম। বলছি সে কি তুমি মণিপুরি মেয়ে হয়ে মণিপুরি শেখাবে না? আমি বলছি না, সে তো সবাই জানে, কিন্তু মণিপুরি মেয়ে ভরতনাট্যম জানে, সেটা কোথায় আর আছে? এই জন্য আমি যদি নাচ শেখাই তাহলে আমি ভরতনাট্যমে শেখাবো, কিন্তু আমি কোথাও নাচি না, কিন্তু আমি জানি নাচটা। এই জন্য আরও যে আমি একটা কোর্স শিখেছি, এই কোর্সটা আমি যাতে না ভুলে যাই, সেটার জন্য ওটা শেখালে আমার তো নিজের প্র্যাকটিস থাকবে। 63-তে আমার বিয়ে হয়েছে। এই যে আপনি বললেন যে ওই সময় আপনার বিয়ে হলো, এবার বিয়ের পরে তো একটা মেয়েদের ছেদ পড়ার বিষয় কিন্তু খুব থাকে, বিশেষ করে সে যখন নৃত্যশিল্পী, তখন তার সংসার সামলে তারপরে তার সন্তান হওয়ার ক্ষেত্রে দারুণ, মানে ঈশ্বর আমার জন্য শ্বশুর শাশুড়ি পাঠিয়েছেন তৈরি করে, সত্যি, তাহলে আমার নাচ হতো না। মানে বলে বোঝাতে পারবো না, মানে যাকে বলে এরকম করে আমাকে উঠিয়েছেন হাত দিয়ে, মানে কিচ্ছু করতে হয় না, এত ভালো শ্বশুর বাড়ি। সবাই বুঝতে পারছে নতুন বিয়ে হয়েছে। তারপর আমি নাচে ক্লাসে যাচ্ছি, তারপরে তার 2 দিন পর থেকে রিহার্সাল শুরু হলো। ষোলজাদা আমাকে দেখে বলেছেন যে আরে তুমি একটা গানের সঙ্গে, ষোলজাদার কথাটা ভীষণভাবে মনে পড়ে যায় সুরঙ্গমা মানেই, কারণ ওখান থেকেই তো আমি রবীন্দ্র নৃত্য করতে শিখলাম। কিভাবে রবীন্দ্র নৃত্য হয় জানতাম না, শান্তিনিকেতনে কিভাবে ওরে গৃহবাসী খোল দ্বারখোল নাচটা কি হতো আমি জানতাম না, আমি কোনোদিন দেখিনি, কিন্তু ষোলশদা আমাকে করিয়েছেন। ওখানকার তখন 2-3 জন খুব ফেমাস লেডি, কিন্তু তারা একটু বয়স হয়ে গেছে, কিন্তু তারা অরিজিনালি ওইসব নাচ করতেন। চিত্রাঙ্গদার কুরুপা, সুরূপা, এইসব উনি একটু একটু ওদের নাচ দেখিয়ে দেখে আমাকে শিখিয়েছেন। উনি তো এসরাজ বাজিয়ে গান করছেন, উনি আমাকে নাচটা বলতে পারেন, কিন্তু দেখাবেন কি করে? আমাকে তো জানতে হবে যে ওখানে কি করে হতো। মানে এটা তো একটা বিশাল পাওয়া যে রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে আসা একজন মানুষ যার কাছ থেকে আপনি শিখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাকে বলেছেন একটা ওই মালতী লতা তুলে, মালতী লতা, মালতী লতা কি করে জানো, কি করে যখন পড়ে যায় তখন কি করে পড়ে, গাছগুলো ফুল থেকে যখন খসে পড়ে যায়। আমি বলছি না, ঘুরে 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 পড়ে, দেখো ভেবে তুমি দেখবে ফেলতে ফুলটা এরকম ঘুরে ঘুরে করছে, তোমাকে এই নাচটা ওরকম ঘুরে ঘুরে নাচতে হবে, ভাবো। এইভাবে আমার মধ্যে ঢুকিয়েছেন, মানে গায়ে কাঁটা দেয় এখন প্রত্যেকটা জিনিস। আমি কত্থক তো জানি, সেই জন্য বলেছেন ওই যে ধর ধর ওই চোর শ্যামাতে কোটাল কোটাল তারা করছে বজ্রসেনকে, দেখি দেখা দেখি দেখা দেখি দেখা, তুমি কত্থক জানো তো? আমি হ্যাঁ। উনি কীরকম বুঝেছেন, তুমি ওই স্টেপিংয়ে দৌড়াও, ওকে ধরার মানে দেখাতে বলছেন, নাকি ডিরেকশন দিচ্ছেন এরকম। তারপরে এটা বলতেন যে পূর্ণিমা তোমাদের একটা মণিপুরিতে নাচ আছে, কি একটা বলে দিন দেখিতা তা, তার মানে কি জানো তো, দিন দেখিতা তা তেহাই ওটা। উনি বসে বসে দেখেছেন সঙ্গীত ভবনে এরা সব করছে, উনি
তারপরে কলকাতায় এসে ওনার সব মনের মধ্যে এগুলো ছিল। তারপরে আমাকে পেয়েছেন। আসলে আমি ওনাকে বুঝতে পেরেছি, উনি কি চান আমি বুঝতে পেরেছি। সেটা একটা বিরাট আমার যে আগে অনেক কিছু নাচ শিখেছি বলে বোধহয় সেটা আমি জানতে পেরেছি। আমার পক্ষে সহজ হয়েছে ওনার কথাগুলো জানতে, ফলো করতে। হ্যাঁ হ্যাঁ, যা বলছেন চট করে দিচ্ছি। মণিপুরিতে না হচ্ছে কত্থক করছি, কত্থক না হচ্ছে ওড়িশি করছি, ওড়িশি নয় ভরতনাট্যমে করছি। একটা তো পছন্দ হবেই ওনার। এইভাবে কম্পোজ করছি, আজ পর্যন্ত কম্পোজ করি। কিন্তু শেখার জানার কোনো শেষ নেই, বিশ্বাস করো। এক একটা গান তখন যখন ছেলে মানুষ ছিলাম অন্যভাবে করেছি, অন্যভাবে মানে বুঝেছি। কিন্তু এখন যেটা করি অনেক গভীরে ফিল করতে পারি এই কথাটা, এই কথাটা এই স্টেপিং করতে হবে। নাচ শেখালে না নাচের পারফেকশন হয়। আমি এখন শেখাই নাচ, অনেক কথার মধ্যে এটা আসছে। আসলে এই যে আপনি বলছেন যে যত শেখাবেন তত নিজের পারফেকশনটা নিজের ক্ষেত্রেও আসে ভীষণভাবে। এবার আপনি নাচটা তো আপনার নেশা ছিল, তারপর সেটা খানিকটা পেশার দিকেও গেল, এবং সেটাকে এত বছর ধরে রাখলেন, এটাও তো একটা বড় দিক। তার মধ্যে আপনার মেয়েরা, তারাও নিজেদের ক্ষেত্রে তারাও নাম করছে, বা তারাও তাদের মধ্যে নাচটাকে কেমন ভাবে দেখলেন? মানে তারা কতটা আপনার এই নাচ? তো ভীষণ ভাবে যা আছে আর কি, আমার রক্ত একটা ঘোরালি বলে এই মায়ের মতন হচ্ছে, ওরা সেটা ভাবছে যে এই রে এবার বোধহয় কম্পেয়ার করবে মার সঙ্গে, সেইটাতে ওর ভয় ঢুকে গেল। আমি করব না, মা নাচ চান্দ্রে তো খুব ভালো গাইতে পারে। বলছে অসম্ভব, তোমার তো গান কোনোদিন শোনেনি, আমি গানটা গাইব। ও গানটা দিকে মন দিল, করে তো কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই। শুটিংয়ের মাঝে কোথায় কখন প্র্যাকটিস করবে? আর ঐন্দ্রিলা হচ্ছে বড় মেয়ে আমার, চাঁদের ছোট ঐন্দ্রিলা বড় মেয়ে। ওর খুব ভালো নাচের ফর্ম আছে, ও শিখেছে, লন্ডনে ছিল অনেক বছর, সেখানে ও ক্লাস করেছে, নিয়েছে, পারফেক্ট। আসলে আপনার এই যে অগন্তি ছাত্রছাত্রী, তারাও তো আপনার সন্তান সম, তাদের মধ্যেও তো দিয়ে যাচ্ছেন এই নাচকে, এবং এত বছর ধরে। ধরুন এই যে একটা সময় যখন আপনি ছাত্রী ছিলেন, আপনি শিখছেন, আজকে যখন আপনি তাদের শেখাচ্ছেন বহু বছর ধরে, অনেকটা সময় তার মধ্যে ব্যবধান রয়েছে। কোথাও কি এখন ছাত্রছাত্রীদের মধ্যে একটু অন্যরকম কিছু ভাব পান? একদম, আমি নিজে সেটা রিয়েলাইজ করি, আমি ফিল করি। ওই বয়সে আমি যখন ছিলাম একদম অন্যরকম ছিল আমার, এখনকার অনেক পরিবর্তন। প্রথম মোবাইল একটা হচ্ছে ভীষণ দরকারি, ভীষণ ক্ষতি, সব কিছু করে। মানে মোবাইল নিয়ে এখন তুমি নাচ শিখবে না তো মোবাইলে নাচ তুলে নিয়ে গেল, ব্যাস পূর্ণিমা দিন নাচটা গিয়ে বাড়িতে করছে, কোনো মানে আছে? এই যে তোমাদের এখন নাচ শেখানো হচ্ছে ইয়েতে অনলাইন, হয় অনলাইনে কখনো ক্লাস হয়? আমি ওটা একদম পছন্দ করি না, হতে পারে না অনলাইনে ডান্স ক্লাস। আমি জানি না, পড়াশোনাটা আমি বলতে পারবো না, কিন্তু গান তবু। কিন্তু নাচটা হচ্ছে মানে আমি করছি, সে করছে, সঙ্গে সঙ্গে একটা উত্তর দিতে হবে না, যে সেটা তো হচ্ছে না। ও পারলো কি পারলো আমি দেখতে পেলাম না, অনেক পরে আমি তো একটা মানে তখন সঙ্গে সঙ্গে লাইভ যেটা সঙ্গে সঙ্গে করতে পারছি, ধরে দিতে পারছি। অনলাইনে পারি না, আমার পক্ষে আমি একদম পারি না গো, নয় অনলাইন ক্লাস করছি। এই ডিফিকাল্ট এখন, এইটা ভীষণ মুশকিল। আচ্ছা, এই ধরুন বললেন যে না অনলাইনে নাচটা সত্যি তো কোঅর্ডিনেট করাটা না অসুবিধে, কিন্তু যখন প্যান্ডামিক ছিল, যখন উপায় ছিল না, তখন মানুষ এই পথটাকে বেছে রেখেছিল যে না ঠিক আছে একটু অন্তত এই পথে আমাকে যেতে হয়নি। আমি ওটা একদম বলতে পারবো না কি সুবিধে কি অসুবিধে, কিন্তু আমি ওই জিনিসটা ট্রাই করেছি, পারিনি, একদম আমি শেখাতে পারিনি ওইভাবে। এখন এই যে মানসিকতার পরিবর্তনের কথা বলছিলেন, যে ছাত্রছাত্রীদের মধ্যে এখন অনেক মানসিকতার পরিবর্তন হয়েছে। এখন ওরা, এখনকার মেয়েদের চিন্তাধারা অনেক অনেক এগিয়ে গেছে, আমাদের মতন পড়ে নেই, তুমি নিজে বুঝতে পারবে। কতক্ষণে আমি একটা পরিষ্কার কথা, আমি এটা স্কুল করব। আমরা ভাবতে পারি না আমি নিজে স্কুল করব, আমার এখনো স্কুল নেই। তার আগে একটা জায়গায় সেটা কেন স্কুল নেই বলবো, আমি ভাবতে পারি না আমি স্কুল করব কি করে। আমি স্কুলে গিয়ে শেখাচ্ছি, আমি আপনাকে করতে যাচ্ছিলামই যে এখন তো সবাই একাডেমিক হলে, একদম একদম জানি না সেটা কতটা সাকসেসফুল, কতটা মানে হেল্পফুল, আই ডোন্ট নো। কিন্তু
আমার মনে হয় টিচার হতে গেলে আর একটু তোমার পারফেকশন দরকার। একটুখানি শিখে টিচার হওয়া যায় না একদম। সেটা আমি বড় অক্ষরে লিখে দিতে পারি। তোমাকে আরো জানতে হবে। তুমি একটু শিখে করতে পারো না। একটা এক্সপিরিয়েন্স বলে কথা আছে। তোমাকে আরেকটু এক্সপিরিয়েন্স গ্রো করতে হবে, জমাতে হবে, নিতে হবে, তবে তুমি এগোতে পারবে। স্কুল করার চারটিখানি কথা না। এই যে আপনি এতগুলো ফর্ম জানেন, কত্থক জানেন, ওড়িশি জানেন, কম করে অনেক দিনই সেটাও শিখেছেন, ভরতনাট্যম তো জানেনই, আর তার সাথে এখন আপনি বেশি পরিচিত রবীন্দ্র নৃত্যশিল্পী এবং মণিপুরী নৃত্যশিল্পী হিসেবে। এবার অনেকেই কিন্তু এটা বলে যে অনেকগুলো ফর্ম জানলে ঠিক তাকে আমরা কি করে আইডেন্টিফাই করব, কিন্তু আপনার ক্ষেত্রে কি এটা বাড়তি সুবিধে হয়েছিল? ভীষণ সুবিধে, ভীষণ সুবিধে। কয়েকটা মুভমেন্ট আছে, একটু মণিপুরিতে না করলে ওটা আসবেই না, ওটা কত্থকে আসবে না। আমি লিখে দিতে পারি। আমি একটা দুঃখ বা একটা নিজের কষ্ট প্রকাশ করতে গেলে তোমাকে একটু ব্যান্ড হতে হবে। কত্থকে তো কোনো ব্যান্ডের ব্যাপার নেই, সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, ওটাও দরকার। এক একটা গানের সঙ্গে ওটাও দরকার। আর ভরতনাট্যম পায়ের কাজ, যেখানে রিমঝিম ঘন ঘন রে বরসে কতটা পায়ের দরকার। একটু ফাস্ট স্টেপস, মণিপুরিতে ওরকম স্টেপস নেই। রিমঝিম ঘন ঘন রে করার মতন অ্যাপ্রোপ্রিয়েট পায়ের স্টেপস ওরকম নেই। মানে তুমি যেটা জানো সেটাকে একটু জোরে জোরে করলে, বাট দ্যাট ইজ নট স্টাইল। রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরও তো বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে এসে তৈরি করার চেষ্টা করেছিলেন। আসতো ওখানে, যে সিংহল থেকে সিলোনির ছেলেরা এসেছে, সেইখান থেকে ক্যান্ডি নাচ হয়েছে। আমরা জানতাম না ক্যান্ডি কি। শান্তিনিকেতনে যখন দেখি বজ্রমানিক দিয়ে গাথা বর্ষার গান, পুরো ক্যান্ডি, মনে হচ্ছে এই গানটা ক্যান্ডির জন্যই তৈরি। কোনোদিন তুমি দেখো একেবারে স্টাইলটা পুরো ক্যান্ডি। আর আমি তো দেখাতে পাচ্ছি না, এটা কথা বলছি। তোমার যে কি ভালো লাগতো, ক্যান্ডি স্টাইলগুলো এত সুন্দর, ওই কথার সঙ্গে যায় সেই রকম। আপনার এই যে আমাদের সাধারণত গান, নাচ, আবৃত্তি, এই ধরনের সবকিছুই, শিল্প চর্চা, যা সবকিছুই আমাদের কিন্তু গুরু শিষ্য পরম্পরায় চলে আসা একটা বিদ্যা। তো সেক্ষেত্রে এখন আবার বিভিন্ন ইউনিভার্সিটিতে তো কিন্তু এখন নাচটাকে নিয়ে অনেক অনেক দূর অনেক ছাত্রছাত্রীরা ডিগ্রি তারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে কোনটা বেশি বিজ্ঞানসম্মত বলে আপনি মনে করেন? না, ওটা তো দেখো, আজকালকার মেয়েদের একটু নিজেকে দাঁড়াতে হবে, উপার্জন করতে হবে, তোমাগুলো পড়তে হবে, আদারওয়াইজ তুমি চাকরিতে পাবে না। তুমি আর কি জানো, আর কি জানো, আর কি জানো, তোমার সার্টিফিকেট যত দেখাবে তত মানে তোমার একটু ডিফারেন্ট, আলাদা একটু করে রাখা হবে তোমার পেপারটা। সেই রকম এরপর এটা তো নিশ্চয়ই দরকার একটু, কিন্তু ওই কিছুটাই আমার অপছন্দ। প্রপারলি শিখবে না, একটু ছিঁড়ে, আমি জানি এই নাচটা, কিন্তু শেষটুকু আর জানে না, এইটু ইনকমপ্লিট কেন করবে? এটাকে জোর করে কমপ্লিট করো, ঠিক করে নাচটা শেখো প্রপারলি। এটাতেই শুধু আমার আপত্তি, আর কোনো সাথে আপত্তি নয়। আপনার কাছে তো নিশ্চয়ই এরকম বহু ছাত্রছাত্রী আছেন যারা বহুদিন ধরে আপনার সাথেই, তারাও বড় হয়েছে আর কি, মানে অনেক কাল ধরে আছেন। ধরুন এমন কোনো স্মৃতি কি খুব মনে পড়ে যা মানে আপনার মানে টিচার হওয়ার ক্ষেত্রে আপনার শিক্ষিকা হিসেবে নিজেকে সেদিন খুব মনে হয়েছিল যে একদম সার্থক আমি? এই মেয়েগুলো যারা আমার কাছে এসেছে খুব ভালো, খুব সিনসিয়ার। জানি না বাইরে কি করে, কিন্তু আমি যেটা বলি সেটা শোনে। আমার স্টাইলটা এখনও, আমি যেরকম সাজগোজ করি, আমি নাচের সময় একটু অন্য ধরনের কালার কম্বিনেশন করে পরি, সিজন অনুযায়ী সাজি। যে বর্ষার গান পুরো ওই রকম কাপড় চোপড় পরবো, গ্রীষ্ম এরকম পরবো, বসন্ত এরকম পরবো, এগুলো সবসময় শেখাই। শুধু নাচ এগুলো এখনো ফলো করছে। দ্যাট মিনস ওরা আমার কথা শুনছে। এখন আই এম সো মাচ স্যাটিসফাইড যে আমার এই স্টুডেন্টসরা আমার এগুলো ফলো করছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে নিয়ে যায়, দেখায়। এটাও বিরাট, কোনো লুকোচুরি নেই। কিন্তু আই এম সো গ্ল্যাড, যেরকম প্যারেন্টস পেয়েছি সেরকম স্টুডেন্টসও পেয়েছি। আমার কোনো ইয়ে নেই, বিরাট পাওয়া। ওরা ভীষণ করে আমাকে ফলো করে, চেষ্টা করে আমার এটা। জানি না পরবর্তীকালে কি হবে, এখনো পর্যন্ত আমার নিজে অবসর সময় কি করতে ভালোবাসেন? আমি
আসলে আমি আমার ড্রেস কস্টিউম নিজে ডিজাইন করি। আমি করেছি, এখন আমার হিরো যে হবে তার ডিজাইনটা তো দেখতে হবে, তার দিশা করি ডিজাইন দিয়ে এই কালার কম্বিনেশন করবে, এখান দিয়ে এরম যাবে। সখীরা তারা কেন হেলা ফেলা হবে গো, তাদেরও সুন্দর করে কস্টিউম বানাই। আমার প্রোডাকশনগুলো একটু অন্য ধরনের হয়, কালার কম্বিনেশন হয় সুন্দর। যেরকম ভানু সিংয়ের পদাবলিতে অনেকে শাড়ি পরে, ঘাগরা পরে, আমি মেখলা চাদর পরাই অ্যাসামিজ ড্রেস, কিন্তু আমি ডিজাইন করেছি কালারফুল একটু আমার মতন করে। মানে সবাই দেখে এখনো সবাই ওটা বাহবা বলে ওই কস্টিউমটা। খুব একটা পছন্দের জায়গা যে আপনি আপনার প্রোডাকশনের সমস্ত ডিজাইন, ওইটা মানে জামা কাপড় ঠিকঠাক না পরলে ভালো করে নাচতেই পারবো না, কনফিডেন্সটা আসবে একদম। সবাই মনে এটাও ঢুকিয়েছি। আমার হিরোরা অন্য জায়গায় যখন আমি করেছি, অন্য জায়গায় দেখে এই বাবা এরকম যাত্রাদের মতন জামা কাপড় পরেছিস, এটা কিন্তু তোমার নয়, তোমার সময় যখন তুমি শুধু দেখো ঠিক আমি যা পছন্দ করি সেগুলো চলে এলো। কত তফাৎ, তাই বুঝি যে আমার দৃষ্টিভঙ্গি ওদের দৃষ্টিভঙ্গি কত তফাৎ, উল্টো পাল্টা সাজে সব। এই যে দৃষ্টিভঙ্গির কথা বলছেন, এটা তো সত্যিকারে আপনি এতগুলো বছর যখন ছাত্রছাত্রী তৈরি করেছেন, নাচের জগতে রয়েছেন, এখন যারা এই যে বললেন একটু আগে যে মানুষ এখন ভীষণ রকম ভাবে নিজেদের অ্যাজ আ টিচার দেখতে বেশি ভালোবাসেন, প্রেজেন্টার, মানে আমরা যতটা না নিজেকে প্রমাণ করার থেকে কত তাড়াতাড়ি নিজেকে টিচার হিসেবে দেখবো সেইটাই। কিন্তু মানে এই যে একটা দৌড় প্রতিযোগিতা, এখান মানে শিল্প তো ঠিক এরকম প্রতিযোগিতায় বিশ্বাসী নয়। আসলে কি বলবো বলো, আমি ঠিক অতটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় সেই দিকটাও দেখার কথা। একটি মেয়ের সে কি করে করবে, তার সংসারে এরকম অবস্থা, সেটা আমি ভাবি। সেটা আর অন্য ধরন ফ্যামিলি থেকে এসেছে, তাদেরও একটু অন্য ধরনের, তাদের অত চিন্তা করতে হয় না টাকা পয়সার জন্য, গুড ফ্যামিলি থেকে তারা এফোর্ড করছে, কিন্তু একই জিনিস ও শিখছে, কিন্তু ও সেটা করতে পারছে না অভাবে। সেই অভাবটা হচ্ছে মানুষের একটা বিরাট মানে দিক, ওটাতে একটু সচ্ছল না হলে এসব করা বড় মুশকিল। এটা আমি বুঝেছি আর কি, অনেক ডিফারেন্স বুঝতে পারি। একই জিনিস এই যেটা বের করছে ও যে বের করতে পারছে না, তার মানে এটা একটা বড় দিক যেটা আমাদের আগামী দিনেও এটা নিশ্চয়ই আমরা সকলেই ভাববো যে নাচটা কিন্তু খুব এক্সপেন্সিভ। তাই তো বললাম তোমাকে, মানে আপনি সেটা যে কোনো ফর্মের কথাই বলুন, নাচের ড্রেস, নাচের মিউজিক, স্টেজ, তারপরে মেকআপ, সব কিছু করে যখন আপনি স্টেজে উঠবেন তখন একটা অনেকটা এক্সপেন্স কিন্তু লাগে, এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেকটা খরচা। ফলে সেটা চালাতে পারার জন্য নিজেকে যোগ্য না করলে তো এইভাবেই করতে হবে, ওকে নানানভাবে উপার্জন করতে হবে। সেইটাই বললাম যে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটাতে তফাৎটা বুঝতে পারি। একই জিনিস নাচছে, ও যারা একটু স্ট্রাগল করে চলছে তাদের অন্য রকম হচ্ছে, আর যে তাদের কোনো চিন্তা ভাবনা তাদের অন্য রকম তাদের হচ্ছে। এটা করার কিছু নেই গো, বাস্তব। হ্যাঁ, তুমি কিভাবে কি করতে পারবে, দেখলে কষ্ট লাগে জিনিসটা। অনেক বেশি ট্যালেন্টেড হয়তো, কিন্তু ওইটার জায়গায় ও পারছে না। তাহলে যারা এই সময় নিজেকে নৃত্যশিল্পী হিসেবে চাইছেন, যে নৃত্যটাকেই তারা পেশা হিসেবে নেবেন, তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? তারা স্কুল করুক 100 বার, কিন্তু ভালো করে একটু ট্রেন আপ করুক প্রপারলি। তারা যেন সেই বাচ্চারা যেন বড় হয়ে সেই জিনিসটাকে মানে গুরুর জিনিসটাকে সে বহন করে নিয়ে যেতে পারে, এইরকম শেখাবে। কোনো ফাঁকিবাজি নেই, কোনো কিছু নেই। এটা আমি বলি, যাকে যতটুকুনি শেখাবে কারেক্ট ওয়েতে শেখাবে একদম। আর নাচ মানে তো শুধু নাচ নয়, সেখানে তাল, সমস্ত রকম লয় এবং পোশাক আশাক। রবীন্দ্র নৃত্য করাচ্ছে, সে একটা বোধহয় অদ্ভুত একটা গ্রীষ্মের না কি একটা অন্যরকম কালার পড়েছে ওই লোক, ওটা ভীষণ চোখে লাগে। অর্ধেক লোক জানে না গো কোন গানের সঙ্গে কি পোশাক, কি ধরনের রং। ওটা রবীন্দ্র নৃত্যতে খুব দরকার, খুব ভাবেন না, ভীষণ ভাব। মানে তুমি ওইরকম কালার বুঝতেই পারবে, মানে চেঞ্জ হয়ে যাবে। তোমার একটা নেভি ব্লু, কটকটে ব্লু পরে নাচছে, এইটা কি? ওইটা কোনো ইতে রং না, অত কটকটে ইয়েলো কোনো
আমাদের যে ঋতুতে, কোনো ঋতুতে ওই কটকটে রয়্যাল ব্লু পরার কোনো জায়গা নেই, যেহেতু ওটা দেখতে ভালো, যেহেতু এরকম করে। কিন্তু বাচ্চাগুলো তো শিখলো যে আমরা এটাই পরবো এইসব নাচে, তাহলে কি হলো ওদের? তার জায়গায় যদি অন্য একটা রং দিয়ে বলতো এইটাতে এইটা পড়বে, তাদের মাথায় সেটা ঢুকে যেত। এটা ভুলভাল না? সুতরাং সেই জায়গাগুলো মাথায় রেখেই একজন সেই নিজেকে তৈরি করা, গুরু হবে, যে টিচার, তাকে সব দিক দিয়ে দেখতে হবে। নাচের পারফেকশন, বিহেভিয়ার পারফেকশন, তোমাকে বিহেভিয়ার ভালো করতে হবে। তুমি ভালো নাচো বলে পাশের জনকে তুমি হেয় করলে না, তোমাকে বিহেভিয়ারটা ভালো করতে হবে। ডান্সার শুড বি পোলাইট অ্যান্ড গ্রেসফুল, উদ্ধত হলে চলবে না একদম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বলার জন্য। সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব নমস্কার। ভালো লাগলো আমারও।